My dear students, you are most welcome to our English first paper class. উম, আহ, তোমাদেরকে ইতিমধ্যেই একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে। তোমরা জানো যে কোভিড-19 এর কারণে সরকার তোমাদের সিলেবাসটাকে অনেক শর্ট করেছে। এই শর্ট সিলেবাস অনুসারে প্রশ্নটা কিভাবে হবে সেই বিষয়ে সরকার সরকারি নির্দেশনা অনুসারে আমরা নমুনা প্রশ্ন তৈরি করেছি। এই নমুনা প্রশ্ন কেমন সেটা তোমাদের অলরেডি গ্রুপে আমি দিয়েছি অ্যাসাইনমেন্ট হিসাবে। এটা হলো নমুনা প্রশ্ন। এই নমুনা প্রশ্নটা তোমরা আগে দেখো, যদি কেউ প্রিন্ট করা নিতে পারো তাহলে ভালো, বাবাকে দিয়ে। এই নমুনা প্রশ্নটা কিন্তু কেয়ারফুলি তোমরা আগে পড়বে। এখানে পাস করা কিন্তু অত্যন্ত সহজ, ভেরি ইজি, কোনো সমস্যা নাই, পরীক্ষা দিলেই পাস। বুঝছো, এত সহজ করেছে, পরীক্ষা দিলেই পাস। কাজেই এই নমুনা প্রশ্ন অনুসারে তোমাদের অ্যাসাইনমেন্ট দিয়েছি, তোমরা সেটা সুন্দরভাবে অফসেট পেপারে ওয়ান সাইডে লিখে জমা দিয়ে দিবা। আর উপরের তো তোমাদের নিজেদের নাম, রোল নম্বর, বিভাগ, তারিখ, মোবাইল নম্বর ইত্যাদি উল্লেখ করে দিবা। ঠিক আছে? নাম, শ্রেণী, শাখা, রোল নম্বর, মোবাইল নম্বর এটা উল্লেখ করে দিতে হবে। আর খাতা দেখে আমরা যে কে কত নম্বর পাবে তাও আমরা গ্রুপে দিয়ে দেব। এবং এটাই কিন্তু আস্তে আস্তে ফাইনাল রেজাল্ট, এটা কাউন্ট হবে। হ্যাঁ, বলো। হ্যাঁ, হবে হবে। কলেজ যখন খুলবে তখন সমস্ত পরীক্ষা হবে। ঠিক আছে? এখন কলেজ না খোলা পর্যন্ত এইভাবে আমরা সরকাররা, অনেক টাইম লাগবে, এটা তুমি বলো কিভাবে, এটা সরকার জানে। এটা সরকার জানে কলেজ কবে খুলবে। আমি গ্রুপে আরেকটা দিয়েছি ক্লাস 10 এর ফর্ম ফিল আপ সম্পর্কে, দেখে নিও। ক্লাস 10 হিউম্যানিটিস গ্রুপে ঢুকবা আজকে, মেসেঞ্জারে মেসেঞ্জারে গিয়ে দেখবা ক্লাস 10 হিউম্যানিটিস গ্রুপ। ওখানে ফর্ম ফিল আপ সংক্রান্ত একটা নির্দেশনা সরকার দিয়েছে। কাজেই তোমাদেরটাও এরকম চলে আসবে। তোমাদের পরীক্ষা কবে হবে, আহ, সমস্ত পরীক্ষা, টেস্ট, প্রি টেস্ট, ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ার, এভরিথিং। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা ডিসকাশন। জি। হ্যাঁ, না, এটা একটা অ্যাসাইনমেন্ট, আবার সিটি কেন? এটা অ্যাসাইনমেন্ট পরীক্ষা। এটা তোমরা বাবাকে দিয়ে প্রশ্নটা, এটা লাস্ট ডেট, কোনো অসুবিধা নাই। আমি বলছিলাম আগামী রোববার, তারপরেও যদি আরো 2-3 দিন দেরি হয় আমি জমা নেব। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা আজকে কিছু, ওয়ালাইকুম আসসালাম। আজকে আমরা, উফ, এত কথা বললে আমরা পড়াবো কখন বলো? তো কারো মাধ্যমে জমা দিবে? ঢাকার বাইরে যারা আছে, কেউ নাই? তাদের চাচা চাচি, দাদা নানি, না খালা খালি, 14 জেনারেশনের মধ্যে কেউ নাই যারা ঢাকায় আসে? তাদের মাধ্যমে যদি খামের মধ্যে ভরে নাম ঠিকানা দিয়ে পৌঁছানো যায়। আর যদি 14 জেনারেশনের মধ্যে কেউ না থাকে, তাহলে তুমি বাই পোস্টে পাঠাই দিলা, তাও হবে। নাম ঠিকানা, আমার নাম দিয়ে দিলা, ইঞ্জিনিয়ার ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ, বুয়েট ক্যাম্পাস, পলাশী, ঢাকা 1000, এই ঠিকানায় দিয়া পাঠাই দিলা, চলে আসবে। ঠিক আছে? কিন্তু পাঠাইতেও দিতে হবে, এটা তো করতে হবে। না করলে তো তুমি পিছিয়ে থাকবা, পরীক্ষা দিয়েও দেখা যায় নম্বর কম আসবে। এবার তাহলে আমরা পরবর্তী সিলেবাস কিভাবে আগাবো সেটা নিয়ে আলোচনা করতেছি। আমাদের আজকের ডিসকাশনের বিষয় হচ্ছে, তোমরা ইতিমধ্যেই জানো, সেটা হচ্ছে আহ, তোমাদের ইউনিট 5 লেসন 2। আমরা ইউনিট 5 লেসন 1 শেষ করেছি। এবার ইউনিট 5 লেসন 2 নিয়ে আমরা আলোচনা করব। ইউনিট 5 লেসন 2, খুব মনোযোগ দিয়ে শোনো। এখন এই ইউনিট 5 লেসন 2
এই এটা আলোচনা করার পূর্বে তোমাদের জানা দরকার এই ইউনিট 5 লেসন 2 এটা কি সম্পর্কে লেখা, এটার বিষয়বস্তুটা কি, এটা আমাদের কেন শিখতে হবে, ঘটনা কি এটার মধ্যে, তাহলে সেটা আমরা একটু আগে জানার চেষ্টা করব। তাহলে এখানে খুব মনোযোগ দিয়ে শোনো। এটা হলো বাংলাদেশের একটা ঐতিহ্য, সাহিত্য সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ দিক হলো আমাদের লোক সংস্কৃতি বা লোকসঙ্গীত। লোকসঙ্গীত তোমরা বুঝো? জারি সারি, ভাটিয়ালি, ভাওয়াইয়া ইত্যাদি এগুলো হলো আমাদের লোকসঙ্গীতের অন্তর্ভুক্ত। এই লোকসঙ্গীত কোনো সম্প্রদায়ের গান বা সঙ্গীত নিয়ে গঠিত হতে পারে, অথবা কোনো অত্যাধুনিক সঙ্গীতের নিয়ম বা প্রমিত সঙ্গীত শৈলীর প্রভাব থেকে কিন্তু মুক্ত। এটা যে কোনো গোষ্ঠী, যে কোনো সম্প্রদায়ের হতে পারে, কিন্তু সেটা হলো যে সঙ্গীতের নিয়মাবলী, সঙ্গে স্বরলিপি, যে গ্রামার, সারেগামা, এই যে এই এই যে সঙ্গীত শৈলী এর প্রভাব থেকে মুক্ত লোকসঙ্গীত। এটা গ্রামের সাধারণ মানুষের, অশিক্ষিত বেশিরভাগ অশিক্ষিত মানুষের মুখনিসৃত তাদের মনের ভাব সেই ছন্দের আকারে বেরিয়ে আসে। তারা কোনো ছান্দসিক নিয়ম জানে না, তারা কোনো গানের শৈলী সম্পর্কে কিছু জানে না, প্রমিত সঙ্গীত সম্পর্কে তাদের কোনো ধারণা নাই। সেই সঙ্গীতটাই হলো লোকসঙ্গীত। সাধারণ মানুষ, লোকসঙ্গীত একটা প্রাচীন সঙ্গীতের একটা একটা প্রকার, একটা ধরন হিসাবে আমরা বলতে পারি। এটা মানুষের হৃদয় থেকে উঠে আসে এবং এটা শতাব্দীর পর শতাব্দী। তোমার সঙ্গীতের গান, তোমরা গান অনেকেই পছন্দ করো, হ্যাঁ, যেমন আমরা সিনিয়ররা রবীন্দ্রসঙ্গীত পছন্দ করি, আর তোমরা পছন্দ করো কি সেই মানে ঝাঁকানাকা এই টাইপের, হ্যাঁ, আহ, গান, যেগুলো আধুনিক গান এগুলো বেশি পছন্দ করো। কিন্তু এই গানে পছন্দ, তাহলে তো তুমি আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, তাহলে তুমি তো, হ্যাঁ, তুমি তো খুব মার্জিত মনের একটি মেয়ে, বুঝতে পারলাম। তোমার নাম কি বলো? যাই হোক, খুবই ভালো। হ্যাঁ, বর্ণালী রাজবংশী, থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ, তোমাকে অনেক ধন্যবাদ। তাহলে এই যে লোকসঙ্গীত গাইতা, তোমাকে তাহলে আরো একবার কনগ্রাচুলেশন। তাহলে আমরা বাদ্যযন্ত্রেও ব্যবহার করে আধুনিক সঙ্গীতগুলো গাওয়া হয়, বা আধুনিক যে কোনো সঙ্গীত বাদ্যযন্ত্র ব্যবহার করা হয়। কিন্তু আগেকার দিনে লোকসঙ্গীত সাধারণ মানুষের মুখে, কৃষক তার মাঠে ধান কাটতেছে, অনেকজন একত্রে দেখা যায় সে গান গাচ্ছে, সবাই মিলে গান গাচ্ছে। আবার মাঝিরা নৌকা চালাচ্ছে, নদীর বুকে পাল তুলে নৌকা চালাচ্ছে, মাঝি মাল্লারা, তারা সবাই মিলে একত্রে গান গাচ্ছে। তাদের কাছে কি কোনো বাদ্যযন্ত্র আছে? নাই। তারা কিন্তু এগুলো জানেও না। তাহলে বাদ্যযন্ত্র, গীত, নৃত্য, এই তিনটার সমন্বয়ে হলো সঙ্গীত। কি কি? বাদ্য, গীত, নৃত্য। কাজেই লোকগীতি, লোকনৃত্য, লোকবাদ্য, বাদ্য আর কি, এই তিনটির সমন্বয়ের রূপকে বলা হয় লোকসঙ্গীত। কারণ অনেকেই জানে না, তো তারা আবার শোনো, তিনটার সমন্বিত রূপকে বলা হয় লোকসঙ্গীত। তোমাকে যদি বলি লোকসঙ্গীত কাকে বলে, তখন বলবা লোকগীতি, লোকনৃত্য, লোকবাদ্য, এই তিনটির সমন্বিত রূপকে বলা হয় লোকসঙ্গীত। মনে থাকবে? বাউল সঙ্গীত সঙ্গীতের একটা প্রকৃষ্ট উদাহরণ, কারণ তা গীত, বাদ্য বা নৃত্য সহযোগে পরিবেশিত হয়। এটা মনে রাখবা। কাজেই আমরা গল্পটা পড়ার আগে তোমাদের একটা ধারণা দিয়ে দিচ্ছি। প্রাচীন আমলের কথা এবার আমরা কিছু আলোচনা করি। পল্লীর মানুষের দ্বারা রচিত, তারা কিন্তু বেশি শিক্ষিত না, সারেগামা তারা জানে না, সঙ্গীতের গ্রামার তারা জানে না, তাদের দ্বারা রচিত এবং মৌখিকভাবে সেটা প্রচারিত, এটা হলো তোমার লোকসঙ্গীতের সাধারণ বৈশিষ্ট্য। তারপরে আমরা বলতে পারি প্রাচীন নিয়ম নীতির যে শাস্ত্রীয় সঙ্গীত, আধুনিক গানের প্রভাব মুক্ত। এটা শাস্ত্রীয় সঙ্গীত এবং আধুনিক গানের যে প্রভাব, এটা থেকে মুক্ত। তারপরে বলতে পারি লোকসঙ্গীত
সম্মিলিত অথবা একক কণ্ঠে এটা গাওয়া হতে পারে, সম্মিলিত হতে পারে, একক কণ্ঠে গাওয়া হতে পারে। তোমরা আমাদের বিখ্যাত লোকসঙ্গীত শিল্পী একজন প্রাচীন আমলের, তার নাম হলো আব্দুল আলিম। তোমরা কি কেউ নাম শুনেছো? আব্দুল আলিম লোকসঙ্গীতের সম্রাট। দেখা যায় সে একা একা গান গেয়েছে, বাদ্যযন্ত্র দেখা যায় ইউজ করা হয়েছে, আবার বাদ্যযন্ত্র ইউজ করা হয় নাই, এরকম হতে পারে। তাহলে এটার চর্চার জন্য নিয়মিত অনুশীলনের প্রয়োজন হয় না। এখন গ্রামের সাধারণ মানুষের মুখে যে গানটা প্রচলিত, ওই সাধারণ মানুষ চর্চা করবে কিভাবে? তার তো কোনো বাদ্যযন্ত্র নাই। কাজেই এটা নিয়মিত অনুশীলনের প্রয়োজন হয় না। যখনই ধান কাটতে যায়, মাঝি যখনই নৌকা নিয়ে বের হয়, জেলে যখনই জাল নিয়ে বের হয় নদীতে মাছ ধরে এবং সেই গান গাচ্ছে। এরপরে আমরা আরেকটা প্রসঙ্গ বলতে পারি যে নিরক্ষর বা অর্ধশিক্ষিত মানুষ দ্বারা এটা রচিত অথবা গীত হয়ে থাকে। যে লিখতেছে সে দেখা যায় নিরক্ষরও হতে পারে, অথবা সে অর্ধশিক্ষিত হতে পারে। পরবর্তী পয়েন্টে যেতে পারি যে এটা সহজ ভাষা, আঞ্চলিক উচ্চারণ এবং সহজ সুরের স্বতঃস্ফূর্ত প্রকাশ। এটার এই সুরের একদম গ্রামীণ মানুষের যে ভাষায় কথা বলে সেই ভাষায় দেখা যায় এই গানটা গাওয়া হচ্ছে। বিভিন্ন এলাকার আঞ্চলিক গান, তোমরা দেখা যায় চিটং এর আঞ্চলিক গান শুনলা, সেটা তাদের আঞ্চলিক ভাষা ব্যবহার করে গাওয়া হচ্ছে। পরবর্তী পয়েন্টে আমরা যাই, এটা প্রকৃতি এবং গ্রামীণ পরিবেশের উপর নির্ভরশীল। গ্রামীণ পরিবেশের উপর নির্ভরশীল, পরিবেশের উপর ভিত্তি করে সেই গানগুলো রচিত। পরবর্তী পয়েন্ট, এটা দৈনন্দিন জীবনের সুখ দুঃখের ঘটনা নিয়ে গ্রামের সাধারণ মানুষ এই গানগুলো লিখে এবং গানগুলো তারা গেয়ে থাকে। পরবর্তী পয়েন্ট বলতে পারি, এখানে সহজ এবং স্বাভাবিক ছন্দের তারা ব্যবহার করে, সহজ এবং স্বাভাবিক ছন্দ ব্যবহার করে। এখানে গ্রামারের রীতিনীতি অনুসারে প্রতিটি মানে পদে পদে যে নিয়ম কানুন থাকতে হবে তা তারা ফলো করে না। এবং লাস্ট পয়েন্ট আমরা বলতে পারি, এতে মানবিক প্রেমের, বিরহের এবং ভাবাবেগের প্রবল অনুভূতি থাকে। তাহলে এই লোকসঙ্গীতের মধ্যে কি থাকে? মানুষের জীবনের, সাধারণ মানুষের জীবনে যে মানবিক প্রেম, সাধারণ মানুষের জীবনে যে বিরহ এবং তাদের ভাবাবেগ, এগুলো প্রকাশ করে তারা এই লোকসঙ্গীত রচনা করে এবং লোকসঙ্গীতগুলো তারা গেয়ে থাকে। এরপরে এই যে লোকসঙ্গীত, বাংলাদেশের লোকসঙ্গীতের একটা বিশাল বৈচিত্র্য আছে। তোমরা জানো, যারা সঙ্গীত পছন্দ করো, যে সমস্ত আমাদের দেশে সঙ্গীত ফ্যামিলি আছে অনেক, প্রচুর, সেই সঙ্গীত ফ্যামিলির যে স্কুল পড়ুয়া ছেলেমেয়েরাও সঙ্গীত সম্পর্কে তাদের অনেক ভালো ধারণা আছে। তা আমাদের দেশের লোকসঙ্গীতের একটা বিশাল বৈচিত্র্য আছে। এখানের সংস্কৃতি, উৎসব, জীবনের প্রতিটি দৃষ্টিভঙ্গি, প্রাকৃতিক সৌন্দর্য, নদী, গ্রামীণ এবং নদী জীবনের উপর ভিত্তি করে তারা এই সঙ্গীতগুলো নিজেরাই রচনা করে। এজন্য কোনো ফেমাস রবীন্দ্রনাথের মতো অথবা জাতীয় কবি নজরুলের মতো বিশ্ববিখ্যাত কবির প্রয়োজন হয় না। লোকসঙ্গীত যে কোনো মানুষ, গ্রামের যে কোনো মানুষ যার মধ্যে স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিংস রয়েছে, সেই এই লোকসঙ্গীত লিখতে পারে, সেই গাইতে পারে। কি বললাম ইংলিশটা? স্পন্টেনিয়াস। গুড। এই যে মাঝে মাঝে তোমাদের মধ্যেও দেখা যায় অনেক প্রতিভা লুকিয়ে আছে। আচ্ছা, একজন কবির ভাষায় সেটা হলো স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিংস, এইটুকুই যথেষ্ট। তার পাওয়ারফুল ফিলিংসটা ওভারফ্লো হতে হবে, তখনই সে কিছু সৃষ্টি করতে পারে, সে কিছু দিতে পারে। পরবর্তী আরেকটা পয়েন্ট তোমাদের বলি, এখানে নদী ও নৌকা রূপক হিসাবে ব্যবহার করে রচিত আধ্যাত্মিক সঙ্গীত আমাদের দেশে কিন্তু প্রচুর আছে। নদীকে নিয়ে গান, লোকসঙ্গীত, নৌকাকে রূপক হিসাবে ব্যবহার করে এই আধ্যাত্মিক সঙ্গীতগুলো
আমার দেশে প্রচুর রচিত হয়েছে। তোমরা অনেকেই জানো। আব্দুল আলিমের কথা বলেছিলাম না? সে নদীকে নিয়ে অনেক গান তিনি লিখেছেন এবং অনেক গান তিনি সুরও করেছেন। আ এবং হ্যাঁ, 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 রাইট। বাংলাদেশে মূলত নদীমাতৃক যেগুলো ভাটিয়ালি লোকসঙ্গীতের একটা গুরুত্বপূর্ণ রীতিনীতি গঠন করে। এগুলো এটাই একটা রীতি। আমাদের নদীমাতৃক ভাটিয়ালি লোকসঙ্গীত এটাই আমাদের লোকসঙ্গীতের একটা রীতি। লোকসঙ্গীতের পরিবেশ অনুযায়ী এটা গঠিত হয় এবং বিকশিত হয়। যখন যে পরিবেশে যেটা প্রযোজ্য সেই পরিবেশে সে গান রচিত হয় এবং সাধারণ মানুষ সেই গানগুলো গেয়ে থাকে। প্রাকৃতিক পরিবেশের পার্থক্য বিভিন্ন অঞ্চলের মানুষের মধ্যে প্রতিফলিত হয়, এটা তোমরা জানো। বিভিন্ন এলাকার মানুষের মধ্যে কিন্তু প্রাকৃতিক পরিবেশের পার্থক্য অনুসারে মানুষের রীতিনীতি, আচার-আচরণ, কথাবার্তা এরকম পার্থক্য রয়েছে। এখন যে ছেলেটা বা যে মেয়েটা রাজশাহীতে থাকে, তাকে যদি হঠাৎ চিটাগাংয়ের একটা গ্রামে পাঠিয়ে দেওয়া হয়, একটা সম্পূর্ণ সেই অর্ধশিক্ষিত বা অশিক্ষিত একটা গ্রামীণ ফ্যামিলির সাথে আ তাদের জীবনযাত্রা একত্রে চালানোর জন্য যদি বলা হয়, তাহলে সেই রাজশাহীর সেই ছেলেটা চিটাগাংয়ের আঞ্চলিক ভাষা কিছুই বুঝবে না। তাহলে এই যে গ্রাম প্রাকৃতিক পরিবেশের পার্থক্য অনুসারে এরকম ভিন্ন ভিন্ন হতে পারে। পরবর্তী পয়েন্টে আমরা বলতে পারি যে বাংলাদেশের লোকসঙ্গীত অঞ্চল ভেদে কিন্তু পরিবর্তিত হয়। একই অঞ্চলের সাথে চিটাগাং এর কথা বললাম। আবার চলে যাও তুমি বরিশাল অঞ্চলে। সেখানের সংগীতগুলো দেখা যায় সেই এলাকার সেই জীবনযাত্রা, সেই এলাকার মানুষের ভাষা, সেই এলাকার যে ডায়ালেক্ট মানে আঞ্চলিক ভাষা, সেই অনুসারে সেই এলাকার পরিবেশ, সেই অনুসারে সেটা তৈরি হয়, সৃষ্টি হয়। উত্তরবঙ্গের কথা এবার বলি। সেখানে ভাটিয়ালি, ভাওয়াইয়া, পূর্বাঞ্চলে আছে ভাটিয়ালি, দক্ষিণাঞ্চলে আছে বাউল গান, দক্ষিণ পশ্চিমাঞ্চলে এগুলো খুব ফেমাস। তারপরে এবার পাহাড়ি এলাকায় চলে আসো। বছরের পর বছর জাতিগত বাংলা সংস্কৃতি ও জীবনযাত্রার সঙ্গে বিভিন্ন উপজাতি আমাদের দেশে আছে, তোমরা অনেকেই জানো। নিচের ক্লাসে সমাজ বইয়ে তোমরা কি পড়েছো বলো? আচ্ছা, তার মধ্যে দুই দুই একটা উপজাতীয় গোষ্ঠীর নাম বলতে পারো? হ্যাঁ, বুঝতে পেরেছো। থ্যাংক ইউ। গুড, তোমাকে সব জানো, ভেরি গুড। এবার শোনো, আমি আরো কয়েকটা বলি, মিলিয়ে নাও। সাঁওতাল, রাখাইন, গারো, হাজং, চাকমা, মণিপুরী, ত্রিপুরা, মারমা এবং এছাড়া আরো অনেক আছে। আহ, এদের মধ্যে অনেক মিথস্ক্রিয়া রয়েছে। এই মিথস্ক্রিয়া পরিষ্কারভাবে লোকসঙ্গীতের মাধ্যমে কিন্তু প্রতিফলিত হয়। এই যে তোমরা দেখেছো আমাদের দেশে কিন্তু পৃথিবীর ৬টা দেশের না ৫টা দেশের রাষ্ট্রপ্রধান আসছে, তাদের সম্মানে দেখা যায় বিনোদনের একটা অংশ হিসাবে আলোচনার পরে একটা সঙ্গীতানুষ্ঠান দেখানো হচ্ছে। এই এই অঞ্চলের সবকটা দেশের আহ, সেই ঐতিহ্য তুলে ধরা হচ্ছে সঙ্গীতের মাধ্যমে, নৃত্যের মাধ্যমে তুলে ধরা হচ্ছে। এটাও কিন্তু আমাদের দেশের বা এই এই অঞ্চলের যে একটা সাংস্কৃতিক পরিচয় ফুটে উঠেছে এই সঙ্গীতের মাধ্যমে। আমরা লোকসঙ্গীত এককভাবে হতে পারে, আবার সমবেত কণ্ঠেও হতে পারে। যে কোনো গান এককভাবেও হতে পারে। বেইবাটি এককভাবে গাওয়া লোকসঙ্গীতের অন্তর্ভুক্ত হলো বাউল। বাউল গান অনেকে কিন্তু বুঝবে না। যারা আধুনিক গানের ভক্ত তারা কিন্তু বাউল কি এটা বুঝবে না। বাউল যে কোনো বাউল গানের একটা লাইন বলো তারা পারবে না। তাহলে এটা বাংলার ঐতিহ্য না, তোমরা কেউ কেউ পারবে। তাহলে বাউল এটা কিন্তু এককভাবে গাওয়া সঙ্গীত। হ্যাঁ, গুড। তারপরে ভাটিয়ালি, মুর্শিদি, মারফতি প্রত্যেকটাই কিন্তু আলাদা। এখন যদি এক্সাম্পল দিতে বলা হয় যে একটা লাইন করে বলো যে বাউল কোনটা, ভাটিয়ালি কোনটা, মুর্শিদি কোনটা, মারফতি কোনটা, অনেকেই কিন্তু পারবে না। তো যাই হোক, এটা বাংলার একটা ঐতিহ্য, এটা তোমাদের জানতে হবে। আমরা এরপরে দেখব সমবেত কণ্ঠে গাওয়া হয় এমন কোন লোকসঙ্গীত কি আছে? হ্যাঁ, অবশ্যই আছে।
জারি গান, কবি গান, লেটো, আলকাপ, আর কি গম্ভীরা। গম্ভীরার নাম শুনেছো? হ্যাঁ, এটা কিন্তু সমবেত কণ্ঠে গাওয়া হয়। আবার কিছু কিছু গান বৈশিষ্ট্যগতভাবে আঞ্চলিক, আবার অন্যগুলি বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ উভয় স্থানে প্রচলিত। আমাদের দেশের অ্যাকচুয়ালি 1947 সালের আগে, 1947 সালে পূর্ববঙ্গ মানে এবং পশ্চিমবঙ্গ এই দুইটা কিন্তু আলাদা হয়ে গেছে। তার আগে কিন্তু একই রকম ছিল পূর্ববঙ্গ এবং পশ্চিমবঙ্গ। তাহলে এই পূর্ববঙ্গ এবং পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গকে বলা হয় কিন্তু সেই পশ্চিম বাংলা বা পশ্চিমবঙ্গ বলে, যেটার কলকাতা মেইনলি পশ্চিমবঙ্গের রাজধানী। আর পূর্ববঙ্গকে বলা হয় কিন্তু 47-এর পর থেকে পূর্ব পাকিস্তান, 71-এর পর থেকে বাংলাদেশ। তাহলে পূর্ববঙ্গ এবং পশ্চিমবঙ্গের এখানে সাংস্কৃতিক একটা মিল আছে। কিছু গান যেটা বাংলাদেশেও প্রযোজ্য, প্রচলিত, পশ্চিমবঙ্গেও প্রচলিত। কিছু গান সম্পূর্ণ পৃথকভাবে হিন্দু মুসলিম যে কোনো একটি ধর্মীয় সম্প্রদায়ের অন্তর্গত রয়েছে। অন্যগুলো আবার ধর্মীয় গণ্ডি অতিক্রম করে যায়। কোনোটা ধর্মীয় হতে পারে, আবার ধর্মীয় গণ্ডি অতিক্রম করেছে এমন লোকসঙ্গীতও রয়েছে। কিছু গান আবার একচেটিয়া ভাবে পুরুষদের দখলে আছে, অন্যগুলো শুধু পুরুষরাই গায়, আবার অন্যগুলো নারীদের দখলে, মানে ওটা নারীদের গান, এটা মেয়েদের গান। আবার কিছু কিছু আছে নারী পুরুষ উভয়ই গায়, একত্রে গেতে পারে, আলাদা গেতে পারে। এভাবে ব্রত গান বা মেয়েলি গান শুধুমাত্র নারীরা রচনা করে বা গেয়ে থাকে এমন নয়, যে সে গানটা পুরুষও হয়তো রচনা করে দিতে পারে। তাহলে এই যে তোমাদের এই গল্পটা পড়ানোর আগে আমরা লোকসঙ্গীত সম্পর্কে, লোকগীতি সম্পর্কে তোমাদেরকে একটা ধারণা দিলাম। আমরা আহ, এই অনুসারে আমরা ফোক মিউজিক আমরা পরবর্তী ক্লাস থেকে এটা শুরু করব। ফোক মিউজিক, এটাকে ইংলিশে বলা হয় লোকসঙ্গীত। এই লোকসঙ্গীতের যে ঐতিহ্য, এটা আমাদেরকে আগেই বলেছি। তো ইতিমধ্যেই আমাদের অনেক সময় চলে গেছে, তোমাদের একটা পড়া দিয়ে দেই। সেটা হচ্ছে, তোমরা যদি অ্যাডভান্স অ্যাডভান্স লার্নার্স মডেল কোশ্চেন বইটা কিনে থাকো, তাহলে 25 এবং 26 এটা দুইটা তোমাদের পড়া দিয়ে দিলাম। আবার শোনো, যারা অ্যাডভান্স লার্নার্স মডেল কোশ্চেন বইটা কিনেছো, তাদের পড়া থাকলো কি 25, মডেল কোশ্চেন 25 এবং 26। ঠিক আছে, লিখে রাখো সবাই, 25 এবং 26। আর প্রশ্ন থাকবে তোমাদের, আহ, লিখে রাখো, কোশ্চেন নাম্বার 1, ওয়ানে কিন্তু দুইটা, ওয়ানে হচ্ছে এমসিকিউ এবং শর্ট কোশ্চেন। কোশ্চেন নম্বর 2 এটা সরকার বাদ দিয়েছে শর্ট সিলেবাস অনুসারে। কোশ্চেন নম্বর 3 এটাও সরকার বাদ দিয়েছে, তোমাদের কত শান্তি, কত আরাম। কোশ্চেন নম্বর 4, 5, 6 এই কয়টা। তাহলে পড়া থাকলো কি, আবার বলবো, আবার শোনো। কোশ্চেন নাম্বার ওয়ানের কোশ্চেন নাম্বার ওয়ানের এ, তার মানে এমসিকিউ, এবং বি হলো শর্ট কোশ্চেন। 3, 4, কোশ্চেন নম্বর 2, 3 বাদ, 4, 5, 6। তাহলে মডেল কোশ্চেন 25-এও এটা এ বি, এ বি। হ্যাঁ হ্যাঁ, অ্যাসাইনমেন্টে ওটা তো লিখি নাই, দেই নাই আমি। তোমরা এত বোকার মতো কথা বলো কেন? অ্যাসাইনমেন্টে শর্ট সিলেবাস সরকার যেটা দিয়েছে, সেই শর্ট সিলেবাস অনুসারে যেভাবে প্রশ্ন হবে, আমি সেই রকম প্রশ্ন একটা করেছি, সেটা করে তোমাদেরকে দিয়েছি। আর এই যে বইয়ের কথা বললাম, বই সরকার শর্ট সিলেবাস প্রদান করার আগেই এই বই ছাপানো হয়েছে। কাজেই সরকার যে দিবে, সরকার যে শর্ট সিলেবাসে প্রশ্ন দিবে, সেই প্রশ্ন আমি আগেই তোমাদের জন্য করেছি। সেটাই মডেল কোশ্চেন, সেটাই তোমাদের নমুনা প্রশ্ন হিসাবে দিয়েছি। কাজেই ওটা তোমরা বাড়ির কাজ হিসাবে, অ্যাসাইনমেন্ট হিসাবে জমা দিবা। তো আমাদের টাইম শেষের দিকে চলে আসছি। আমরা পরবর্তী দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করব, এবং আনটিল দেন,
থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।